এরকম তোমরা এসো এবং সংস্কৃত শ্লোক পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করো। সেট করে দিয়েছো আর ওম সংগচ্ছদং সংবদধ্বং ওম সংগচ্ছদং সংবদধ্বং সংঘো মনাংসি জানতং সংঘো মনাংসি জানতং দেবাভাগং যথা পূর্বে দেবাভাগং যথা পূর্বে সংজানানা উপাসতে সংজানানা উপাসতে সমানো মন্ত্রঃ সমিতি সমানি সমানো মন্ত্রঃ সমিতি সমানি সমানো মনঃ সহ চিত্তমেষাং সমানো মনঃ সহ চিত্তমেষাং সমানে মন্ত্রঃ অভিমন্ত্র এবহ সমানে মন্ত্র অভিমন্ত্র এবহ সমানে নব হবিষা জুহোমি সমানে নব হবিষা জুহোমি সমানি বহ আকুতি সমানি বহ আকুতি সমানা হৃদয়ানি বহ সমানা হৃদয়ানি বহ সমানোস্তু গোমনো সমানোস্তু গোমনো যথা বহ সুসহাসতি যথা বহ সুসহাসতি ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। ঋগ্বেদের সংজ্ঞা সূত্রের একটি মন্ত্রপাঠে ছিল সুনামি জানার একটি মাঝি মধুমিতা জানা। তোমাদেরকে ধন্যবাদ জানাই। এখন আমরা চলে যাবো আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে, সেটি হলো বড় অনুষ্ঠান। আমি প্রথমেই অনুষ্কা অধিকারী, ইংলিশ অনার্স ফার্স্ট সেমিস্টার, তোমাকে বলবো যে আমাদের প্রেসিডেন্ট স্যার, আমাদের প্রিন্সিপাল স্যার উত্তম বাবু এবং সুবীর বাবুকে বরণ করে নেওয়ার জন্য চন্দনের ফোঁটা দিয়ে। अरे ओके ছাড়ো রে ভাই না আগে ওইটা প্রজাপতির মতো উড়ে যাচ্ছে তারপরে আবার বিধানসভা পাঠিয়ে যাচ্ছে এরপর আমি উত্তরীয় দিয়ে বরণ করে নিতে বলবো নেহা জানাকে, ইংলিশ অনার্স ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট নেহা জানা। নেহা সামনে থেকে আমি যখন আসছি বলি সামনের দিকে দিয়ে মুখ দেখতে পাচ্ছি ফুলের বুকে দিয়ে আমি বরণ করে নিতে বলবো অন্বেষা মিত্রকে। অন্বেষা আমাদের সোশ্যাল সায়েন্সের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট। অন্বেষা তুমি এগিয়ে যাও। উত্তম বাড়ি মহাশয়কে প্রথমে বরণ করে নাও।
আবার মুখটা একবার বলে দিই এরপর আমাদের কলেজের প্রেসিডেন্ট স্যারকে বরণ করে নাও। ওইখানে না ওইগুলো এক এক বলুন স্যার কলেজের প্রিন্সিপাল স্যারকে বরণ করে নাও। এরপর আমি বলবো সুবীর স্যারকে বরণ করে নাও। এরপর আমি স্মারক নিয়ে আসতে বলবো। প্রথম স্মারক তুলে দাও উত্তম বাড়ি মহাশয়কে। অনুষ্কা অধিকারী, তোমাকে বলছি। উত্তম বাড়ি মহাশয়কে স্মারক তুলে দেওয়া হচ্ছে। এরপর রেখা যারা, তুমি এসো, তুমি আমাদের কলেজের প্রেসিডেন্ট স্যারকে স্মারক তুলে দাও। আর তুই ঘাবড়ানি দিশা বেরা, তুমি এবার এসো, আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারকে স্মারক তুলে দাও। প্রিন্সিপাল স্যারকে স্মারক দেওয়া হচ্ছে। অন্বেষা ভূমিকা, তুমি আমাদের এসো এবং সুবীর স্যারকে স্মারক তুলে দাও। এইভাবে সমাপ্তি হলো আমাদের বড় অনুষ্ঠানের এবং অনুষ্ঠানের প্রারম্ভিক পর্বে। আমি একটু সংক্ষেপে বলে নিই, আজকে আমাদের সেমিনারের বিষয়বস্তু হচ্ছে মডার্ন সোসাইটি অ্যান্ড উইমেন সেফটি। এই বিষয়টার সঙ্গে তোমরা সকলেই কম বেশি পরিচিত। এটি অর্গানাইজ করেছে বিশাখা সেল। বিশাখা এই শব্দটার সঙ্গে তোমরা হয়তো সেভাবে পরিচিত নয় বা হয়তো পরিচিত। এই প্রসঙ্গে বলি, 1992 তে একটা ঘটনা হয়েছিল রাজস্থানে, যে ঘটনায় একজন মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল। কেন গণধর্ষণ করা হয়েছিল? তার কারণ তিনি চাইল্ড ম্যারেজ প্রতিরোধ করছিলেন, বাল্য বিবাহ উনি প্রতিরোধ করতে গিয়েছিলেন বলে ভানবাড়ি দেবীকে গণধর্ষণ করা হয়। গণধর্ষণের পরে যখন উনি পুলিশের দ্বারস্থ হন এবং কোর্টে প্রথমে পুলিশের দ্বারস্থ হন, তখন 48 ঘন্টা তার কিন্তু কোনো সুরাহা করা হয় না। তারপরে যখন বিষয়টা বড় হয় এবং হাইকোর্টে যায়, রাজস্থানের হাইকোর্টে যায়, তখন কিন্তু কোর্ট থেকে বলা হয়, এই জাজমেন্ট দেওয়া হয় যে যেহেতু সমাজের উচ্চবিত্ত সম্প্রদায়ের কাস্টের লোকেরা তাকে রেপ করেছিল, গণধর্ষণ করেছিল, সেই কারণে তারা এটা করতেই পারে এবং এইসব বলে এই ঘটনাটা ধামাচাপা দিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা দেখছি যে তারপর কিন্তু সমাজের সেই সময় যত এনজিও ছিল, যত বেসরকারি প্রতিষ্ঠান ছিল, সরকারি প্রতিষ্ঠান ছিল, তারা কিন্তু সবাই এগিয়ে আসে এবং তারা একটা সেল মতন গঠন করে, যেটাকে আমরা বলছি বিশাখা। দিস ইজ কল্ড বিশাখা। এই বিশাখার নাম নিয়ে তারা লড়াই করতে শুরু করে বানবাড়ি দেবী হয়ে এবং তারা কিন্তু সেই সময় হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের এগেইনস্টেও তারা যায় এবং রাজস্থান গভর্নমেন্টের এগেইনস্টে যায় যে এটা কি করে করতে পারে। এবং আফটার আমরা দেখছি যে এত পরিশ্রমের পর, এত লড়াইয়ের পর ফাইনালি 1997 এ আমরা দেখতে পাচ্ছি যে বিশাখা গাইডলাইন্স বলে সরকার থেকে একটা গাইডলাইন বার করা হয় এবং যাতে বলা হয় যে কোনো রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ওয়ার্কপ্লেস, যেটাকে সবথেকে বেশি ফোকাস করা হয়, সেটা হচ্ছে কোনো কর্মক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিন্তু করা যাবে না মেয়েদের ক্ষেত্রে। এবার একটা জিনিস আমাদের মনে হতে পারে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে কি শুধুমাত্র শারীরিক কোনো হ্যারাসমেন্ট, তোমার গায়ে কেউ বাজেভাবে টাচ করলো বা তোমাকে বাজেভাবে কিছু তোমার অঙ্গপ্রত্যঙ্গ ধরার চেষ্টা করলো, সেটা কিন্তু অবশ্যই একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট। কিন্তু তার থেকেও বড় হচ্ছে মেন্টাল হ্যারাসমেন্ট। যদি তোমাকে কেউ বাজে কথা বলে, তোমাকে যদি কেউ টিজ করে, তোমার কোনো জামা কাপড় নিয়ে কেউ যদি কোনো বিকৃত কথাবার্তা বলে, সেটাকেও কিন্তু এই আইনের আওতায় সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলা হচ্ছে। এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে এইটা নিয়ে কিন্তু 2013 সালে 23rd এপ্রিল একটা ল বেরোয়, যেটাকে বলা হচ্ছে দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্কপ্লেস ল, প্রিভেনশন, প্রহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট। এবং এই আইনের মধ্যে অনেক কিছু বলা আছে, আমি এত বিস্তারিত যাচ্ছি না, কারণ আমাদের মাঝে যারা উপস্থিত রয়েছেন তারা এই বিষয়ে অনেক বেশি জানেন এবং এই বিষয়ে বলবেন। তবে এটা বলে রাখি, বলে শেষ করব যে বিশাখা সেল কিন্তু শুধুমাত্র আমাদের যে কলেজে আছে তা নয়,
বিশাখা সেন কিন্তু যে কোনো প্রাইভেট অর্গানাইজেশন, যে কোনো সরকারি প্রতিষ্ঠান, হসপিটাল, যে কোনো জায়গাতে কিন্তু বিশাখা সেন রয়েছে মেয়েদের সুরক্ষার্থে, শুধুমাত্র স্টুডেন্টদের সুরক্ষার্থে নয়, যে কোনো মহিলা কর্মচারী তাদের প্রতি যদি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় বা কোনো খারাপ কিছু হয় সেটার প্রতিরোধ করার জন্য রয়েছে। তো আজকে আমরা চেষ্টা করব এই সেমিনারের মাধ্যমে আমাদের যারা সুবক্তা রয়েছেন, তাদের রিসোর্স পার্সন রয়েছেন, তাদের আলোচনার মধ্য দিয়ে তোমাদের মধ্যে এই বার্তা পৌঁছে দিতে যে উইমেন সেফটির জন্য তোমাদের কি কি মেজারমেন্ট নিতে হবে। উইমেন সেফটি তো আমরা সবাই জানি নারী সচেতনতা, কিন্তু নারী সচেতনতার জন্য যেগুলো তোমাদের করতে হবে, যেগুলো সম্পর্কে তোমাদের সচেতন হতে হবে, সেগুলো আমরা আজকে কিন্তু আমাদের যারা মঞ্চ উপবিষ্ট রয়েছেন বলেছেন তাদের থেকে জানতে পারবো এবং তোমাদেরও বলবো সেটা আগ্রহ করে শোনার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপর আমি আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর সুবিকাশ জানা স্যারকে অনুরোধ করব আজকের অনুষ্ঠানে কিনোট অ্যাড্রেস দেওয়ার জন্য। আচ্ছা, আমি উত্তম মানিক মহাশয়কে অনুরোধ করব কিছু বক্তব্য দেওয়ার জন্য। একটু বলে নিই, স্যার হচ্ছেন সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং স্যার আমাদের এমএলএ পটাশপুর অ্যাসেম্বলি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। স্যার প্লিজ যদি কিছু বলেন। সময় খুব সংক্ষিপ্ত, বিস্তারিত ব্যাখ্যা করার মতো অবকাশ নেই, সকলের কাছে ক্ষমা চেয়ে নেব। আজকের এই সেমিনারে সভাপতিত্ব করছেন এই মহাবিদ্যালয় অর্থাৎ দেশপ্রাণ মহাবিদ্যালয়, মেদিনীপুরের মুখ্যমন্ত্রী সম্রাট, চণ্ডীবেটির গ্রামের ছেলে, ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের ত্রাস, যার প্রতিনিধিতে মাল্যদানের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছি। আর আজকের এই সভায় সভাপতিত্ব করছেন সেই মহাবিদ্যালয়ের সভাপতি পরিচালক মন্ডলী, বিশিষ্ট শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন প্রণম্য প্রাক্তন মন্ত্রী, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর্ম। আমাদের মাঝে উপস্থিত আছেন এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্রদ্ধাভাজন প্রণম্য সুবিকাশ জানা মহোদয়। আমাদের মাঝে গান্ধী কলেজের অধ্যাপক শ্রদ্ধাভাজন প্রণম্য সুবীর সামন্ত মহোদয় আছেন। আর এই দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে ছাত্রছাত্রী ভাই বোন সকলকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে, বাংলার মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, প্রণাম নিবেদন। ছাত্র সমাজের মধ্যে যে আবেগ, ছাত্রদের মধ্যে যে উন্মাদনা, এই ছাত্র সমাজ সমস্ত কিছু বাধা বিপত্তিকে অতিক্রম করে জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারে বিভিন্নভাবে, পরীক্ষা দ্বারা প্রমাণিত। তাই একটি সামাজিক ব্যাধির পরিবর্তন আনতে, এই সমাজকে অন্ধকার থেকে মুক্ত করে আলোর অভিমুখে প্রকৃত করতে এই ছাত্র সমাজে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। সেই লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাল্য বিবাহ অর্থাৎ নাবালিকা মেয়েরা বিভিন্নভাবে কোথাও পারস্পরিক সম্পর্কে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে, আবার কোথাও পারিবারিক দারিদ্রতার কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে 18 বছরের নিচের মেয়ে। তার মানে স্বাভাবিক নিয়মে বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। সামাজিক এই প্রেক্ষাপটের পরিবর্তন ঘটাতে হবে। এর কারণে ছাত্র সমাজকে দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নিতে হবে।
গঙ্গাধর মহাবিদ্যালয়ে এই কর্মসূচিটা মেদিনীপুর জেলার মধ্যে শুভ সূচনা করেছে। আজকে তার দ্বিতীয় উপলক্ষে কলেজগুলোতে ছাত্রছাত্রীদের মধ্যে শুভ বুদ্ধির উন্মেষ ঘটিয়ে পরবর্তীকালে বিভিন্ন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আমরা প্রশাসনিক ভাবে প্রত্যেকটা বিদ্যালয়ে একটি সেমিনার করার ব্যবস্থা গ্রহণ করব এবং সর্বস্তরের ছাত্রছাত্রীদের সাথে নিয়ে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শহরের কেন্দ্রস্থলে অর্থাৎ কাঁথি শহরে মানুষের মধ্যে শুভ বুদ্ধির উন্মেষ ঘটানোর লক্ষ্যে আমরা এই পরিবর্তনের পদযাত্রা করব। হয়তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আমরা তো সকলেই 18 বছর পেরিয়ে এসেছি, আমাদেরকে এই সেমিনারের সাথে যুক্ত করার উদ্দেশ্য কি? আপনারা যারা 18 বছর অতিক্রান্ত করে এসেছেন, আপনাদের পরের যারা পরবর্তী প্রজন্ম, পরের জেনারেশন, যে অবস্থায় হোক, যেভাবেই হোক, আপনাদের প্রতিবেশী, আমাদের পাড়া, আমাদের পরিবারের মেয়েরা 18 বছরের কম বয়স, নিচের বয়সে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, নিশ্চিতভাবে তাদের মধ্যে যদি আমরা সেই শুভ বুদ্ধির প্রবেশ ঘটাতে পারি, যে 18 বছরের নিচে আপনি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে আপনার কি কি ক্ষতি হতে পারে বৈজ্ঞানিক ভাবে, আবার কি কি ক্ষতি হতে পারে আগাম ভবিষ্যতের অর্থাৎ জীবনযাত্রার লক্ষ্যে। আপনারা যদি আপনাদের প্রতিবেশী, আপনাদের পরিবার, আপনাদের পাড়া, আপনাদের গ্রাম, টিনেজার মেয়েদেরকে তাদের মধ্যে যদি প্রবেশ করাতে পারেন যে 18 বছরের নিচে মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, আজকে যদি আমরা চেষ্টা করি, হয়তো কালকে এই ফলটা পাবো না, 2 বছর 5 বছর পরে নিশ্চিতভাবে এই ফল আমরা পাবো। আজকে সারা বাংলার মধ্যে নয়, আজকে সারা ভারতবর্ষের মধ্যে সম্ভবত সরকারি পরিসংখ্যানে পরিসংখ্যানগত তথ্যের দিক থেকে, তথ্যের বিচারে পূর্ব মেদিনীপুর জেলা বাংলার মধ্যে 1 নম্বর জায়গা দখল করেছে। এটা স্বাধীনতার পীঠস্থান, বিপ্লবের তীর্থক্ষেত্র, সংগ্রামের তীর্থভূমি। মেদিনীপুর ফিক্স টুডে, বেঙ্গল ফিক্স টুমরো। আজকে মেদিনীপুর জেলা যা ভাববে, আগামীকাল বাংলা তা ভাববে। এই প্রচলিত প্রবাদ বাক্যের মধ্যে আমরা অভ্যস্ত। এই সামাজিক ব্যাধির কাছে নিশ্চিতভাবে মেদিনীপুর জেলা আমরা মাথা নত করবো না। আবার 1 নম্বরে কেন, তার পরিসংখ্যানের বিচার করতে গিয়ে দেখা গেছে এই মেদিনীপুর জেলাতে নাবালিকা বিবাহের ব্যাপারে কোনো না কোনো ভাবে প্রতিবেশী, কোনো না কোনো ভাবে অভিভাবক থানায় রিপোর্টটা লিপিবদ্ধ করেন, আর অন্যান্য জেলাতে কিন্তু সঠিক রিপোর্টটা লিপিবদ্ধ হয় না। তার কারণেই কিন্তু মেদিনীপুর জেলা 1 নম্বর জায়গা পর্যন্ত পৌঁছেছে। সকলে একটু করতালি দিয়ে সম্বোধিত করুন। আমাদের মাটির মহকুমা শাসক সাহেব আমাদের মঞ্চে আলোচনা সভাতে এসেছেন। আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করব। তো আমি যে কথা বলছিলাম, অন্যান্য জেলাগুলি সঠিকভাবে রিপোর্ট করে না বলে
মেদিনীপুরের রিপোর্টটা সঠিক হয় বলে বাংলার মধ্যে মেদিনীপুর জেলা 1 নম্বর স্থান দখল করেছে। তার মানে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমাদের পরিবর্তনের যাত্রা সূচনা করতে হবে এই দেশপ্রাণ মহাবিদ্যালয় থেকে। আমাদের এই পরিবর্তনের যাত্রা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে শপথ গ্রহণ করে শুরু হোক। আমরা নিশ্চিতভাবে এই মনুষ্য জাতিকে, মেদিনীপুর জেলার মানুষকে এই সামাজিক ব্যাধি থেকে মুক্ত করতে পারবো। এটাই আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। আজকের দিনে দাঁড়িয়ে আজ থেকে 20 বছর যদি আমরা পিছিয়ে যাই, প্রত্যেক পরিবারে যেভাবে অর্থনৈতিক দারিদ্রতা ছিল, প্রত্যেক পরিবারে যেভাবে অন্যের অভাব ছিল, আজকের দিনে দাঁড়িয়ে সেই পারিবারিক অর্থনৈতিক দারিদ্রতা, আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চিতভাবে বাড়িতে অন্যের অভাব মুক্ত হয়েছে। এটা আমরা সকলেই এক বাক্যে স্বীকার করতে বাধ্য হই। তার কারণ বিনা পয়সায় খাদ্য সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্প বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন মামাটি মানুষের সরকার যেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তার কারণেই কিন্তু আজকে গ্রামীণ অর্থনীতির মান বৃদ্ধি হয়েছে। পরিবারে পরিবারে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা এসছে, সচ্ছলতা এসছে, অন্যের অভাব দূরীভূত হয়েছে। আবার যারা রাইন্দ্র সীমার নিচে বসবাস করেন, তারা যদি চান, তাদেরকে চাইতেই হবে যে আমার মেয়েটাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব। তার জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্কলারশিপ যোজনার ব্যবস্থা রেখেছেন। কন্যাশ্রী প্রকল্পের অর্থ নিশ্চিতভাবে আমার আশা করি সকলেই পেয়েছেন। এভাবে অনেক স্কলারশিপ যোজনার ব্যবস্থা রয়েছে। উচ্চশিক্ষায় শিক্ষিত হন, পারিবারিক দারিদ্রতা মোচন করুন, অর্থনৈতিক অভাব মোচন করুন, বাবা মায়ের স্বপ্নকে সফল করুন এবং আপনার নিজের ভবিষ্যৎকে সুগম করুন। তবেই কিন্তু আমরা নিশ্চিতভাবে মেদিনীপুর জেলা পরিবর্তন ঘটাতে পারবো। এই মেদিনীপুর জেলা আজকে যেভাবে বাংলার দিক থেকে বাল্য বিবাহে প্রথম থেকে 1 নম্বরে জায়গা দখল করেছে, আমরা ঐক্যবদ্ধভাবে পথ চলা শুরু করলে, আমরা যদি এই মনুষ্য জাতির মধ্যে, মানুষের মধ্যে শুভবুদ্ধির উন্মেষ ঘটাতে পারি, নিশ্চিতভাবে নিচের দিক থেকে 1 নম্বরে স্থান আসতে বেশি সময় আমাদের কাছে লাগবে না। এই পরিবর্তন আমাদেরকে অবশ্যই করতে হবে। আমি আবেদন রাখবো আজকের এই সেমিনারে যারা অংশগ্রহণ করেছেন, নিশ্চিতভাবে সমাজের পরিবর্তনের লক্ষ্যে আপনাদের পরিবার, আপনাদের প্রতিবেশী, আপনাদের পাড়া, আপনাদের গ্রাম, টিনেজার মেয়েদেরকে সেই ভাবটাই উদ্বুদ্ধ করতে হবে যাতে কোনো প্রলোভনের কাছে মাথা নত না করে 18 বছরের নিচে কোনো মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সাংসারিক জীবনে প্রবেশ করে। এই কাজ যদি আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে করতে পারি, নিশ্চিতভাবে পরিবর্তন আমাদের পক্ষে সম্ভব। এই আবেদন থেকে সকলকে সম্মান জানিয়ে মঞ্চ প্রবিষ্ট সর্বস্তরের ব্যক্তিবর্গকে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। নমস্কার সকলকে। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার বাল্য বিবাহ নিয়ে বললেন এবং বাল্য বিবাহের যে কুফল সেটা নিয়েও বললেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই বিষয়ে নিশ্চয়ই তোমরা সচেতন হবে, এটুকুনি আশা রাখতেই পারি। এরপর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কন্টাইয়ের এসডিও স্যার মিস্টার সৌভিক ভট্টাচার্য। স্যারকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুষ্কাকে বলছি
স্যারকে প্রথমে চন্দনের টিপ দিয়ে বরণ করে নাও। এরপর ফুলের বুকে দিয়ে দাও, ফুলের বুকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হবে। এরপর স্যারকে একটি স্মারক তুলে দেওয়া হবে। স্মারকটি বিশাখা সেল ইন কোলাবোরেশন উইথ আইবিসি আজকে আমাদের অনুষ্ঠান হয়েছে তার পক্ষ থেকে। ধন্যবাদ স্যারকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এরপর আমি আমাদের কলেজের প্রেসিডেন্ট স্যার কে অনুরোধ করব আজকের এই বিষয় নিয়ে কিছু বলার জন্য। আচ্ছা, উত্তম বাড়ির মহাশয় বেরিয়ে যাচ্ছে, সম্ভবত স্যার স্যার বেরিয়ে যাচ্ছেন। এরপর আমি প্রেসিডেন্ট স্যারকে শ্রী জ্যোতির্ময় কর, আমাদের প্রেসিডেন্ট অফ জিডি গভর্নিং বডি অফ দেশপ্রাণ মহাবিদ্যালয়, স্যারকে বলবো যে আজকের আমাদের এই যে থিম মডার্ন সোসাইটি অ্যান্ড উইমেন সেফটি, এটা নিয়ে কিছু বলার জন্য। স্যার যদি কিছু বলেন। মহকুমা শাসক মহোদয়, আমরা খুবই খুশি যে আপনি আপনার যে অমূল্য সময়, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষা চলছে এবং কতগুলো সরকারি কাজকে রেখে ব্যস্ততম সময়ের মধ্যেও আপনি সময় বের করেছেন বেসরকারি কলেজে অধ্যক্ষের আহ্বানে সাড়া দিয়ে, সবার আহ্বানে সাড়া দিয়ে, তার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের মাননীয় অধ্যক্ষ মশাই আছেন, আমাদের বর্ষিয়ান অধ্যাপক সুবীর সুমিত সাহেব আছেন, অধ্যাপক অধ্যাপিকারা আছেন, আমাদের কলেজের মানব সম্পদের সঙ্গে যারা যুক্ত তারা আছেন, ছাত্রীরা আছেন, ছাত্ররা আছেন। আজকের বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং এবং মডার্ন সাবজেক্ট বটে। এই মডার্ন এজটা বলতে আমরা কি বুঝি, এই মডার্ন এজ বলতে আমরা কি বুঝি সেটা যদি বুঝতে পারি তাহলে তৃতীয় স্টেপে ওমেন সিকিউরিটিটা কি সেটা বুঝতে সুবিধা হবে। এই মডার্ন এজটা হচ্ছে যে ইকুয়াল পাওয়ার, ইকুয়াল রাইট, ইকুয়াল স্পিকিং, সমস্ত কিছু মানব পুরুষ এবং নারীর মধ্যে সর্বজনীন সমানাধিকার, সর্বজনীন সমানাধিকার, রাইট টু ওয়ার্ক, অর্থাৎ আমি নারী পুরুষ সমানভাবে কাজ করতে পারবে, রাইট টু পার্টিসিপেট ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ প্রশাসনিক কাজে সমানভাবে নারী পুরুষ সমান অধিকার। দুজনে যদি পরীক্ষা দেয়, যদি দেখা যায় যে একজন নারী ওমেন 1 নাম্বার নয় 0.1 নাম্বার বেশি পেয়েছে, তাহলে পুরুষ সেইখানে চাকরিটা পাবে না, নারী পাবে। এইখানেই হচ্ছে রাইট টু ওয়ার্ক, রাইট টু লিভ, রাইট টু এক্সপ্রেশন, ভয়েস। এগুলো হচ্ছে, তুমি দেখো আজকে পঞ্চায়েতে 50% এর উপরে মেয়েদের জন্য রিজার্ভেশন থাকে। দুঃখ হয় সেখানে যখন আমরা দেখি কোন মেয়ে প্রধান বা কর্মাধ্যক্ষ বা সভাপতি বা সভাধিপতি তার চেয়ারে তার স্বামী বা তার বাড়ি বসে কাজ চালাচ্ছে, সুতরাং এবিলিটি আসতে পারছে না। এটা আস্তে আস্তে হয়ে যাবে, একটা আপগ্রেডিং সোসাইটিতে এগুলো থাকে সমস্যা। সুতরাং আজকে এমএলএ বা এমপি আমাদের 33% রিজার্ভেশন, প্রশ্ন উঠছে যে 33% রিজার্ভেশন দিতে হবে মেয়েদের। অলরেডি পশ্চিমবাংলায় 33% এর বেশি ভোট অ্যাসেম্বলি এবং বিধানসভা এবং লোকসভায় বেশি আছে। রেস্ট ইন্ডিয়া এখনো প্রস্তুত হয়নি।
প্রস্তুত লোকসভায় আইন পাস হয়েছে, কিন্তু দ্যাট উইল বি এফেক্টেড আফটার 10 ইয়ার্স। সুতরাং ইমিডিয়েট এফেক্ট হয়নি, কিন্তু পশ্চিমবাংলায় ইমিডিয়েট এফেক্ট হয়ে গেছে। এই যে সামাজিক বন্দোবস্ত, ধরো একটা প্লেন উঠছে, তার পাইলট জেন্টস, তার কো পাইলট ওমেন, সেখানে কিন্তু কেউ নেই, ওই গুইতে কিন্তু ওই দুজনই আছে। একটা ট্রেন চলছে, তার ড্রাইভারও তো দেখা যাবে মহিলা, এখন তো মহিলারাই ট্রেন চালাচ্ছে স্পিরিটে, তার কো পাইলট কোনো মেয়ে। এই যে এসডিও সাহেব বসে আছেন, উনি এখানে মহকুমা শাসক, ওনার স্ত্রী ওখানে লেবার ডিপার্টমেন্টের বড় অফিসার। ভাগ্যক্রমে আমার আলাপ হয়েছিল একটা মিটিং এ গিয়ে। আমাদের এই তুমি হাসছো, তুমি কি দেখছো? তোমার কি দেখাচ্ছে? তুমি বৈষ্ণব যে, এই তোমার ধর্ম? তিলক লাগালেই ধর্ম হয়ে যায় না? কি তাকে দেখাচ্ছ? আমাদের চোখেরই যায়, ভাবছো না? সুতরাং যে কথা বলছিলাম যে আজকালকার জেট প্লেনের যুগ, আজকালকার দ্রুততম বন্দোবস্তের যুগ, এইটাই হচ্ছে মডার্ন। সব এভরিথিং ইজ মডার্নাইজড। আমি ভারতের বাইরে দেখেছি, আমাদের এখানকার আজকেই পেপারে দেখলাম অটো চালাচ্ছে এক মহিলা, তার যাত্রী অবভিয়াসলি যে মহিলা হবে তার মানে পুরুষ হতে পারে। এখন সিস্টেম হয়ে গেছে শুধু ট্যাক্সি নয়, মোটরসাইকেলও ভাড়া পাওয়া যায়। মেয়েরা মোটরসাইকেল চালাচ্ছে, তার পিছনে জেন্টস বসে আছে ভাড়া। অর্থাৎ তোমার যে বদ্ধ ঘরে তুমি আর আবদ্ধ নয়, বদ্ধ ঘরে তুমি আবদ্ধ নয়, তুমি সমাজে বেরিয়ে এসছো, আউট অফ ইয়োর ফ্যামিলি, আউট অফ ইয়োর নট সোসাইটি। সুতরাং এই যে মডার্নাইজেশন হয়ে গেল, এই মডার্নাইজেশনে এক অফিসে জেন্টসও আছে, মেলও আছে, ফিমেলও আছে। তোমরা কলেজে পড়ছো, এখানে মেলও আছে, ফিমেলও আছে, প্রাপ্তবয়স্ক, একসঙ্গে বসছো, একসঙ্গে করছো। আমরা তো আবার এসডিও সাহেব আপনি থেকে তুমিতে নামতাম না, লজ্জা পেতাম। এখন তারা তুইতে গাড়ি চালিয়ে দেয়, আরো মিক্সিং, মোর ফ্রি। কিন্তু ডেঞ্জারটা কোথায় জানো? ফ্রিনেস যদি রেকলেস হয়ে যায়, সেখানে ওমেন সিকিউরিটি, মেল সিকিউরিটিও থ্রেটেন হয়ে যায়। আমি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে থাকি, আমি জানি ছেলেরা যে শুধু ব্ল্যাকমেল করে না, মেয়েরাও ব্ল্যাকমেল করতে পারে। কিন্তু হাই সোসাইটি এটা চালু হয়েছে। ফরেনার থেকে বিয়ে দিলেন, সে ফরেনে নিয়ে গিয়ে বিয়ে চালু করে দিল। এখানকার ইঞ্জিনিয়ারিং ডাক্তার পড়তে যায়, প্রেমের অভিনয় করে বিয়ের ছবি তুলে, এবারে বাবা যদি টাকা থাকে তাকে ব্ল্যাকমেল করে দিল। সুতরাং দ্যাট ইজ অলসো মেড পসিবল। তোমাদের যেটা বলতে হবে, ভাবতে হবে, ফ্রেন্ডশিপ ইজ গুড, ফ্রেন্ডশিপ ইজ হেভেনলি, বাট ইউ শুড বি কনসার্নড উইথ হুম ইউ উইল মেক ইউর ফ্রেন্ডশিপ। এখানে দেখবে মেয়েদের ট্রেনিংটা আছে সবচেয়ে বেশি আছে কাছের লোক থেকে, যাকে কাছের লোক মনে করা হয়। ইট মে বি ফ্যামিলি, ইট মে বি ভিলেজ, ইট মে বি রিলেটিভ, it may be colleague, it may be classmate, it may be friend, whatever may be. First real dangerটা আছে সিকিউরিটির অভাব হয়েছে এখানে। বুঝেছো কি বলেছি? বুঝতে পেরেছো? ফার্স্ট তোমার ধর্মীয় স্থান থেকে আসতে পারে তোমার পরাঘাত। এটা মনে, তোমার ধর্মীয় স্থান না, আমার ধর্মীয় স্থান থেকে আঘাত আসতে পারে। ফার্স্ট আসে রিলেটিভের কাছ থেকে, নিয়ারেস্ট মানুষের কাছ থেকে, যাকে তুমি বিশ্বাস করো, সেই বিশ্বাসটা তোমার ভেঙে যেতে পারে। আমাদের অ্যাওয়ারনেস করানোর লক্ষ্য, যেহেতু তোমরা বাল্যবিবাহের কথাটা এসছে, যিনি মুভার তিনি বাল্যবিবাহের কথা বলেছেন। তোমার গ্রামে কজন কলেজে আছে? তোমার গ্রাম থেকে কজন কলেজে পড়তে আসে বলো? তোমার গ্রাম থেকেও আসে কি? কজন? তোমার গ্রামের মানে জনসংখ্যা কত? মেয়েদের সংখ্যা কত? তোমার গ্রামের মেয়ের সংখ্যা কত আন্দাজে বলো? তুমি কি হিসাব করবে বলবে? 100, 200। তুমি কিন্তু কলেজে আসছো। তুমি যদি সচেতন হও, তুমি তোমার সমাজকে সচেতন করতে পারবে।
তুমি রেজিস্ট করতে পারবে, তুমি তোমার আরেকজন যে কলেজে আসতে পারেনি তুমি তাকে বোঝাতে পারবে যে না রে বাবু এটা খারাপ, এটা তোমার পক্ষে হিতকর নয়, এটা তোমার পক্ষে মঙ্গলকর নয়, এটা তোমার পক্ষে সাময়িকভাবে প্রিয় হতে পারে কিন্তু স্থায়ীভাবে তোমার পক্ষে প্রিয় নয়, এটা তুমি দিতে পারবে। সেই জন্যই আমরা কলেজ স্টুডেন্টের মাধ্যমে ফার্স্টে এই সিকিউরিটি অফ দি ওমেন এইটা আসছি। সিকিউরিটি অফ দি ওমেন নিয়ে আইন প্রচন্ড করা আছে, আইন প্রচন্ড করা আছে, লাইফ ডেথ ফাঁসিরও বন্দোবস্ত আছে, কিন্তু তা সত্ত্বেও তো ঘটছে, তা সত্ত্বেও তো সমাজে ঘটছে। সুতরাং সবচেয়ে ভালো নিজে সঙ্গে যাওয়া। নিজে তুমি যদি সঙ্গে যেতে পারো, নিজে তুমি যদি সচেতন হতে পারো, নিজে তুমি যদি অ্যালার্ট হতে পারো, নিজে তুমি যদি ব্লাইন্ড না হয়ে যাও, বেঁচে না যাও, তাহলে তোমাকে কেউ ভাসাতে পারবে না, তোমাকে কেউ ভাসাতে পারবে না। এইটাই হচ্ছে মূল কথা। এবং দেখো পৃথিবী যখন সভ্যতার আদিম যুগে তখন মহিলারাই সমাজে নেতৃত্ব দিত। যখন মানুষ অরণ্যবাসী ছিল, গাছের ফুল তুলবে কে? মহিলা। গাছের ফল তুলবে কে? মেয়ে। নদীর জল আনবে কে? মেয়ে। পরবর্তী যখন সভ্যতা উন্নত হলো বা বিবর্তন হলো, প্রস্তরের যুগ এলো, তখন মেয়ের চেয়ে পুরুষের শক্তিটা বেশি, ফিজিক্যাল স্ট্রেংথটা একটু বেশি। পাথর ভাঙার কাজটা করবে কে? ছেলে। পাথরটা বইবে কে? মেয়ে। ছেলে মাথার পর চলে গেল, মেয়ে নিচে চলে গেল। এখনো উত্তর পূর্বাঞ্চল, মণিপুর টনিপুরে এখন মহিলা প্রধান আছে, মেয়েদের পরিচয়। সুতরাং তোমরা যদি নেতৃত্ব দিতে চাও, নেতৃত্ব করতে চাও, আত্মরক্ষা করতে চাও, সবচেয়ে কথা হচ্ছে আত্মরক্ষা। আত্মরক্ষা তুমি পাশাপাশি বসছো একসঙ্গে তোমার কলিগকে নিয়ে, যেটা বলেছেন মোহা, যে শুধু যে ফিজিক্যাল বা টাচ সেটা নয়, মেন্টাল হ্যারাসমেন্ট হ্যারাস। তোমার সঙ্গে একটা এমন কথা বললো যেটা তোমাকে বিরক্তি উৎপাদন করলো, এমন কথা বললো যেটা তোমার পক্ষে অসহনীয় হয়ে গেল, এমন কথা বললো যেটা তুমি লজ্জা পেয়ে গেলে, এমন কথা বললো যেটা তুমি নিজেকে বিব্রত বোধ করলে। এই যে বিব্রত বোধ করা, দ্যাট ইজ অলসো হ্যারাসমেন্ট, দ্যাটাই কেন তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে। সুতরাং যখন অফিসে যাচ্ছে, তোমরা যদি যাও দেখতে পাবে তো অধিকাংশ আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট, অধিকাংশ সেন্ট্রাল গভর্নমেন্টে আজকে মেয়েরাই বেশি, সাউথের মেয়েরা। আমি দিল্লিতে দেখেছি সব ইনকাম ট্যাক্স বলুন, ইউজিসি বলুন, অল সেন্ট্রাল গভর্নমেন্টের মেয়েরা কাজ করছে। সুতরাং যারা তোমরা আছো, আজ থেকে একটাই কথা, তোমাদের সচেতন হতে হবে। বন্ধু নির্বাচনের ব্যাপারে সচেতন হতে হবে, আত্মীয়ের সঙ্গে সম্পর্ক নির্বাচনের ব্যাপারে সম্পর্ক হতে হবে, আত্মীয়তা গড়ে তোলার ব্যাপারে সম্পর্ক তোমাকে সচেতন হতে হবে। তুমি যদি সচেতন হও, তাহলে তুমি যেহেতু 100টা ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি আসতো এই কলেজে, তুমি আর 50টা ফ্যামিলিকে তুমি সতর্ক করতে পারবে। আমরা কি করি জানো? আমাদের সবচেয়ে বেশি মেয়েদের যেটা হয় লজ্জা। এই লজ্জাটা ইলেকশন খুব ভালো, কিন্তু যে লজ্জা পাপকে লুকিয়ে রাখে সে লজ্জা ভালো না। যে লজ্জা অন্যায়কে সহ্য করে সে লজ্জা ভালো না। যে লজ্জা অন্যায়কে এলাও করে দেয় সে লজ্জা ভালো না। যে লজ্জা নিজেকে বিকশিত করার অন্তরা হয়ে দাঁড়ায় সে লজ্জা ভালো না। যে লজ্জা নিজেকে প্রকাশিত হতে না দেয় সে লজ্জা ভালো না। সুতরাং আমি বিশ্বাস করি, কারণ এখনকার আমাদের সময় নয় তো যে ওই সারা অঙ্গে থেকে এখন পোশাক পাল্টেছে, চুল পাল্টেছে, রং পাল্টেছে, বহু রকমের পাল্টে যাচ্ছে। তাতে কি যায় আসে? হোয়াট দ্যাটস টু আস, আমাদের কি আছে? সুতরাং এইগুলো মাথায় রেখে আমি কলেজ প্রিন্সিপাল সহ সমস্ত শিক্ষকদের ধন্যবাদ দিই, যারা কর্মচারী মানব সম্পদ আছেন তাদেরও ধন্যবাদ দিই। তোমরা পার্টিসিপেট করেছো। সব সময় এটা মনে রাখবে, ঘরেও আলোচনা করবে যে আজকে আমাদের ঘরে এই কলেজে এই আলোচনা আমাদের হয়েছিল। আজকে কলেজে এসডিও সাহেব এসেছিলেন, এই আলোচনা করতে এসেছিলেন।
এই আলোচনা কত বড় গুরুত্বপূর্ণ বুঝতে পারছো যে স্বয়ং মহকুমা শাসক তিনি 13টা ব্লকের উপরে যিনি হেড তিনি এসছেন তোমাদের মধ্যে এটা আলোচনা। এর থেকেই বুঝতে পারছো যে তোমাদের সিকিউরিটির ব্যাপারে কতটা বেশি কনসার্ন, কতটা বেশি উদ্বিগ্ন নয়, কত বেশি আলোচনার বিষয় বিবেচনা করেছেন, প্রায়োরিটি দিয়েছেন, সেটা নিশ্চয়ই তোমরা নিজেরা উপলব্ধি করতে পারছো। সুতরাং আমি এইটুকু বলে এই সেমিনার আরো সাকসেসফুল হোক, আরো কতগুলো সেমিনার হবে তোমাদের, প্রত্যেকেই অংশগ্রহণ কর, মাথায় হাত নামা, তোমার আরো কতগুলো সংসদ হোক, এইটুকু কামনা করে আমি শেষ করছি। তোমাদের সকলের ধন্যবাদ। আমাদের কলেজের প্রেসিডেন্ট স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই বক্তৃতা দেওয়ার জন্য। স্যার খুব প্রাঞ্জল ভাষায় আমাদেরকে কিন্তু বোঝালেন যে বাল্য বিবাহ কতটা ক্ষতিকারক এবং আরো অনেক জিনিসের কথাই স্যার আলোচনা করতে গিয়ে কিন্তু এই প্রসঙ্গে তুলে ধরলেন যে মেয়েদের সিকিউরিটি কতটা দরকার। এটা ঠিক কথা যে আমরা অনেকটাই আধুনিক হয়েছি, অনেক বেশি আমরা এখন এডুকেশন পড়াশোনা করছি, ভালো চাকরি করছি, কিন্তু কোথাও না কোথাও কলেজে প্রদীপের ওই যে তলাটা কিন্তু কালো, তো সেই কালোটা কিন্তু আমাদেরকে উঠাতে হবে এবং আমাদের কিন্তু আরো ভালো দিকে এগিয়ে যেতে হবে। এবার আমি অনুরোধ করব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর সুবিকাশ জানা, স্যার যদি কিছু বলেন। উপবিষ্ট আমাদের কলেজের পরিচালনা সমিতির সভাপতি এবং আজকের সেমিনারের সভাপতি অধ্যাপক জ্যোতির্ময় কর মহাশয়, উপস্থিত রয়েছেন কাঁথির সাব ডিভিশন অফিসার সৌভিক ভট্টাচার্য মহাশয়, উপস্থিত রয়েছেন কাঁথি প্রভাত কুমার কলেজের রাষ্ট্রীয় বিভাগের বিভাগীয় প্রধান এবং আমাদের কলেজের পরিচালনা সমিতির অন্যতম সদস্য অধ্যাপক মাননীয় সুনীল সামন্ত মহাশয়, বিশাখা সেনের ভারপ্রাপ্ত অধ্যাপিকা সাত্বিকী ওঝা সহ উপস্থিত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী, ইউনিয়নের সদস্য সবাইকে দেশপ্রাণ মহাবিদ্যালয়ের তরফ থেকে যথাযথ সম্মান জানাই। শুরু করি একেবারে লোয়ার লেভেল থেকে। পোর পোর নাতি স্বর্গে দেবে বাতি, ঝির পোর নাতি বান্ধারে পুঁতি, এই কনসেপ্টটার মধ্য দিয়ে তৈরি হয়ে যায় একটি মেয়ে জীবনের পরিহাস। বাল্য বিবাহ হোক বা সতীদাহ প্রথা রদ হোক বা বন প্রথার বলি হোক, যাই হোক না কেন, একবারে সেই র থেকে উঠে এসেছে মেয়ে জন্মালে কান্নার পরিবেশ আর ছেলে জন্মালে সেখানে উৎসব। এখনো গ্রামাঞ্চলে যে দম্পতির পুত্র সন্তান তাকে আটপুরো এই শব্দটা বলা হয়, এক অশোভনীয় অবস্থা। সেই রকম পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের প্রত্যেক মেয়েকে সচেতন হতে হবে। প্রেসিডেন্ট স্যারের কথা টেনে এনে আমি এইটুকু বলবো, যখন মেয়েরা শিক্ষায় শিক্ষিত হতে চাইছে তখন ঈশ্বরগুপ্তের মতো মানুষেরা ছড়া লিখতে শুরু করলেন, টিপ্পনি করতে শুরু করলেন। আগে মেয়েগুলো ছিল ভালো, ব্রতধর্ম করতো সবে, একা পৃথক এসে শেষ করেছে, আদি তাদের তেমন পাবে। এখন এই বিশেষে বিশেষে বিরাটি বল কবে কবে সামাজিক প্রতিবদ্ধকতা, অথচ তারাই চেয়ারপারসন। তাদের যদি মানসিকতার পরিবর্তন না হয় তাহলে আমাদের কি, আমরা যারা মেয়েরা আমাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। ঝাঁসি রানী এখান থেকে হয়েছে, বৈদিক যুগে যদি এটাকে তাকিয়ে দেখি সরস্বতী ওখান থেকে তৈরি হয়েছে। যদি আমরা অথর্ববেদের যুগে থেকে সেখানে চামুন্ডা কিন্তু তৈরি হয়েছিল মেয়েদের তরফ থেকে। অর্থাৎ মেয়েরা প্রয়োজনে অস্ত্র হাতেও ধরতে পারে। আর স্যার যেটা বলেছিলেন যে মেয়েরা অনেক সময় ব্ল্যাকমেল করে, কথাটা শুধু আজকের ক্ষেত্রে নয় স্যার, আমরা যদি খুব প্রাচীন কালে যদি তাকিয়ে দেখি, অসুরকে বধ করার জন্য কিন্তু দুটাকে ব্যবহার করা হয়েছিল। স্বাভাবিকভাবে যুগে যুগে কালে কালে পুরুষতান্ত্রিক সমাজ মেয়েদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, তাদেরকে দিয়ে নানান অপকর্ম করিয়েছে, আর তার শিকার হয়েছে মেয়েরা। তাই মেয়েদেরকে এগিয়ে এসে যথাযথভাবে নিজেদেরকে যতক্ষণ নারী হিসাবে নয়, মেয়ে হিসাবে নয়,
মানুষ হিসাবে নিজেকে যদি বুঝতে না শিখে তাহলে কিন্তু আমরা কখনো সেই জায়গায় পৌঁছাতে পারবো না। নজরুল ইসলামের একটা কথাই আমার খুব ভালো লাগে, সেখানে তিনি বলেছেন কেউ কাউকে শোষণ করতে পারে না যদি না আমি শোষণের জায়গায় নিজেকে না পৌঁছে দিই। স্বাভাবিকভাবে প্রত্যেক মেয়েকে আমাদের এটাই ভাবতে হবে আমরা কোনো অংশে কম নেই, প্রকৃতভাবে আমরা দুর্বল নই, আমরা কিন্তু মানুষ। আমরা নারী বা পুরুষ ওই বিভাজনে বিভাজিত হব না, আমরা নারী। আর আজকে এই সেমিনারে আলোচনা চক্রে প্রধান যে দুজন বক্তা রয়েছেন এসডিও সাহেব এবং আমাদের সুবীর বাবু, তারা দুজন বলবেন এবং সেখানে স্যার আমাদের রয়েছে পেপার প্রেজেন্টেশন, সেখানে চেয়ার করবেন আমাদের সুবীর বাবু মহাশয়। তবে সেই উপযুক্ত সবাইকে আমি আমার সম্মান জানিয়ে আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারকে। এবার আমি অনুরোধ করব আমাদের কন্টাই সাব ডিভিশনের এসডিও স্যার মিস্টার সৌভিক ভট্টাচার্য যদি স্যার এই বিষয়ে কিছু আলোকপাত করেন। সকলকে নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জনেরা আছেন, সুব্রত মরকর এই কলেজের গভর্নিং বডি চেয়ারম্যান এবং হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির কর্ণধার, আমাদের দেশপ্রাণ মহাবিদ্যালয়ের